দেখুন, আদালতের রায় থাকলে আমাদের মানতে হবে। আর প্রথমত আমরা কেন এখানে আন্দোলনটা করছি তার কারণ আপনারা অনেকটাই জানেন, অনেকটা মানে বেশিরভাগই জানেন। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী হওয়া সত্ত্বেও একটা যে কোনোভাবেই ভুলবশত বলুন আর ইচ্ছাকৃত বলুন, আজকে সুপ্রিম কোর্ট আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। একটা ভার্ডিক এসেছে যে আমরা আর শিক্ষক নয়। যাই হোক, গত মাসের একটা এমএ ফাইলে আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষক হিসাবে স্কুলে কর্মরত থাকব। এটা কি সমাধান? তারপর আমাদের কি হবে? আমরা এই দাবিতেই আমরা লড়াই করছি, এই লড়াইয়ের ময়দানে আছি। আমরা এটাও জানি যে বর্তমানে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের মধ্যে অনেক বিষবাও ঢুকে গেছে, আমাদেরকে বিভাজন করার নানাভাবে চক্রান্ত চলছে। আর এই চক্রান্তের মধ্যে গতকালকে যে হাইকোর্টে একটা ছিল, শুনানি ছিল, সেটাও কিন্তু সেই প্যানেলের দুজন যেটা অভিযোগকারী তারা আমাদের প্যানেলের নয়, ওরা 2013 প্যানেলে। ওরা কেন এখানে এসেছিলেন, কী কারণে এসেছিলেন, তাদের কেনই বা ডাকা হলো আমরা এটা বলতেই পারবো না। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে তারা কেউ নয়, এমনকি 2016 সালের প্যানেলের নয় ওরা। তবুও কেন তারা এখানে এলেন, তাদেরকে ডাকা হলো এবং তারা হাইকোর্টে কেন কেস করলেন? আমরা এখানে আন্দোলন করছি, কোর্ট আমাদেরকে বলেছেন একটা অলিখিতভাবে ভার্চুয়ালি বলেছেন যে আমরা সেন্ট্রাল পার্কে গিয়ে আন্দোলনটা করবো। আমরা এখানে সেন্ট্রাল পার্কে মেট্রো স্টেশনের নিচে আছি। যদি সেরকম আজকে রায় আসে আমরা অবশ্যই আন্দোলন সেখানে নিয়ে যাব। তবে আপনাদের মাধ্যমে আমরা এটাই বলছি যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী, আমাদের আন্দোলনটা ন্যায়সঙ্গত। এই যে আপনি বললেন আপনারা যোগ্য, কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা শিক্ষকের মতো আচরণ করুন, না হলে পুলিশ ব্যবস্থা নেবে। তাহলে কি আপনারা সঠিকভাবে করছেন না? দেখুন, শিক্ষকের মতো আন্দোলন করছে, শান্তিপ্রিয় আন্দোলন একদম। আপনারা আমাদের মুখে চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন, গলার স্বর দেখেই বুঝতে পারছেন আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করছি। গত 15 তারিখ যে আন্দোলনটা ছিল সেটাও শান্তিপূর্ণ আন্দোলন ছিল। সেখানে কেউ হয়তো বাইরে থেকে এসে ঢুকে গিয়ে একটা আমাদের ছেলেদেরকে চড়াও করেছে। দেখুন, চাকরি চলে গেছে, মাথা গরম হয়ে আছে, চড়াও হয়েছে, বা তার সঙ্গে তারাও একটু বিষ ঢেলে দিয়েছে, দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। পুলিশ স্বইচ্ছায় গেট ছেড়ে দিয়েছেন, আমরা ভেতরে গিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। সন্ধ্যের পর যেটা নেমে এসেছে সেটা একদম অমানবিক অত্যাচার। সেটা কারা ছিল, কিভাবে ছিল, সবই অন ক্যামেরা আপনারা দেখেছেন। আমাদের দাবি একটাই যে আমরা যোগ্য, যে কোনোভাবে আমাদের যদি প্রশাসন ডাকে কোনো সমস্যা হলে আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত। আমরা শিক্ষক, আমাদের মেরুদণ্ড সোজা, আমরা শান্তপ্রিয়ভাবেই আন্দোলন করতে জানি। কারণ শিক্ষকদের কাজ হচ্ছে মানুষ গড়া কারিগর হিসাবে। আমরা আন্দোলন করতে যাই না, আমরা এই আইনের ধার প্যাচটাও বুঝি না, আইন এত ঘাটা যায় না। আমার তো মনে হয় যে আমি জানলাম যে সিজিআইয়ের ফুল ফর্মটা কী, আমরা জানতাম না। চাকরি না গেলে হয়তো সিজিআইয়ের ফুল ফর্মটাও জানতে পারতাম না। তাহলে আজকে সিজিআর ফুল ফর্মটা জানছি, এত ভার্ডিক ঘাটছি, আমরা দেখছি যে এই পরিস্থিতিতে পড়ে। তাই আমরা জানি যে ভার্ডিক হয়ে গেছে সেটা পরিবর্তন করা খুব কঠিন, রিভিউ পিটিশনে জিতে আসাটাও খুব ক্ষীণ। আমরা আন্দোলনটা করছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, উনি আমাদেরকে 7 তারিখে ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন যে পথই পথ দেখায়। আমরা পথই পড়ে আছি, কি পথ দেখাবে? আমরা যোগ্য, কেন আমরা যোগ্য হওয়া সত্ত্বেও স্কুলে আমরা যেতে পারবো না 31শে ডিসেম্বরের পরে, তার উত্তর আমরা চাইছি। আর দ্বিতীয়ত, যে পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে সেই পরীক্ষা ব্যবস্থা আমরা কোনোভাবেই মানছি না, পরীক্ষা দিতে আমরা প্রস্তুত নই। দেখুন, আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমার এজ এখন 43 বছর বয়স। যদিও বা সুপ্রিম কোর্ট এজ রিল্যাক্সেশন করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে, 30 বছরে আমার ব্রেনের যে মেধাপনা আর 43 বছরে ব্রেনের মেধাপনা এক নয়। 30 বছরে আমার যা প্রস্তুতি ছিল আর এই 43 বছরের প্রস্তুতি কিন্তু এক নয়। পরীক্ষা দেওয়াটা কোনো স্থায়ী সমাধান হতেও পারে না, না হয়ও না। ফলে পরীক্ষা আমরা কোনো মতোই মানছি না। একটা যোগ্যতার পরীক্ষা কবার দেবো আমরা? সেজন্য রাস্তায় পড়ে আছি এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আর এই শান্তিপূর্ণভাবেই করে যেতে চাই যতক্ষণ না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিকে না তাকান। আমরা চাইছি আপনাদের মাধ্যমে মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন তারা আমাদের সঙ্গে দেখা করুক, কথা বলুক, আমাদেরকে ফুল আশ্বাস দেখ। আমরা এই পরীক্ষার ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে একদম চাই না, কারণ আমরা জানি যে এই যা রায় হয়ে গেছে এই রায় পরিবর্তন করা খুব মুশকিল। এবং যদি ক্ষমতা কোনো থাকে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে, তার হাতে প্রচুর পাওয়ার আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে। তিনি অধিবেশনে
তিনি রাজ্যসভায় এটাকে পাশ করে নিয়ে অনেক ব্যবস্থা করতে পারেন। আমরা জানি, এটা বুঝি, মোটামুটি আমরা এগুলো বুঝি। তো ওনার দ্বারাই এটা সম্ভব আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসা। এছাড়া সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে জিতে আসার চান্স আমি তো মনে করি 0%, কোনোই নয়। তবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং পর্ষদ যে ডেটা জমা দিয়েছেন আর রিভিউ পিটিশনের যে কারণগুলো, তথ্যগুলো তুলে ধরেছেন, খুব ভালো ভালো তথ্য তুলে ধরেছেন। বেঁচে আসার গ্রাউন্ড অনেক বেশি, কারণ যে রায়টা হয়েছে সেই রায়টা তড়িঘড়ি হয়েছে। কিভাবে হলো, কেন হলো, কার দ্বারায় হলো আমরা জানি না। রায়ের মধ্যে প্রচুর ভুল আছে, প্রচুর অসঙ্গতি আছে। কারণ একদিকে যোগ্য অযোগ্য তিনি বাছাই করে দিয়েছেন, আর যোগ্য অযোগ্য বাছাই করে দেওয়ার পরে তিনি যে রায়টা দিচ্ছেন যে যোগ্য অযোগ্য বাছাই হয়ে গেছে, এটা টেন্টেড, এটা আনটেন্টেড, বাট প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সিস্টেমেটিক ফ্রড হয়েছে, তার জন্য এদের চাকরিটা চলে গেল। তাহলে সিস্টেমেটিক ফ্রড হলো, তার জন্য আমাদের চাকরিটা চলে গেল। কিন্তু যারা সিস্টেমেটিক ফ্রডটা করলো তাদের কি বিচার হলো? এই বিচারটা কি তারা চাইলেন না? কোর্ট কিসের এটা? তাহলে বিচার, সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট যিনি, তারা যারা চুরি করলো তাদের উপর বিচার করলেন না। আবার সেই যারা চুরি করলেন তাদেরকেই পরীক্ষা দিতে বলছেন। পরবর্তী পরীক্ষাতে যে সঠিকভাবে পরীক্ষা হবে এটা কে জানে? বলুন, আপনারা বলুন, এরপরে কি পরীক্ষা সঠিকভাবে হতে পারে এদের হাতে? আমার তো মনে হয় না এরা সঠিকভাবে পরীক্ষা নেবে, আবার ওই কাজই করবে এবং অতি সন্তর্পণে চুরিগুলো করবেন। আগে করেছিলেন, ভুলভাল হয়ে গেছে, এবার তো শিখে গেলেন কীভাবে চুরি করতে হয়, বলে আবার করবেন। ফলে মুখ্যমন্ত্রী যিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, উনিও জানেন যে ইনার ডান হাত বাম হাত, ডান দিকে বাম দিকে যেগুলো আছে এরা কতটা ভালো না ভালো উনি সব জানেন, সব বুঝেন যে হ্যাঁ এরা আমার দ্বারা নয়, আমার আশেপাশের যারা আমার নেতা মন্ত্রী আছে তারা কী করছেন, কিন্তু জেনেও তিনি পারছেন না সব কিছু করতে। তিনি অনেক কিছু পারেন, যদি একটু মানবিক হয়ে আমাদের দিকে তাকান। তাহলে আপনাদের মাধ্যমে আমরা এটাই চাইছি যে তেনার কাছে খবরটা পৌঁছাক। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আগামী তো করতে চাই। যদি কোর্ট রায় দেয় যে আমাদেরকে এখান থেকে উঠিয়ে যেতে হবে, সেন্ট্রাল পার্কে যেতে হবে, না যেতে রাজি আছে, আমাদের কোনো সমস্যা নেই। ফিরহাদ হাকিম বলছেন যে এভাবে আন্দোলন করলে তো সুপ্রিম কোর্টের রায় বদল হবে না, নাটক বন্ধ করুন। আপনাদের এই আন্দোলনটাকে উনি নাটক বলেছেন। দেখুন, প্রত্যেকের ভাবনা চিন্তার একটা নিজস্ব জায়গা আছে। উনি এত বড় মাপের একজন মন্ত্রী, দেশের মানে এই রাজ্যের একটা জনপ্রতিনিধি, তার মুখ দিয়ে যদি এটা নাটক মনে হয় বেরোয়, তাহলে এটা দুঃখজনক আমাদের শিক্ষক মহলের কাছে। ওনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, ভালো মানুষ হিসাবে আমি জানি। ফিরহাদ হাকিম মহাশয়, উনি ববি নামে পরিচিত, ওরা ভালো মানুষ হিসাবে জানি, কিন্তু এরকম একটা খামখেয়ালিপনা মন্তব্য করে দিলেন, এটার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। দেখুন, মানুষের যদি সমস্যা হয় তাহলে কিন্তু এখানকার আশেপাশের যারা মানুষ আছেন বা পথ চলতি যারা মানুষ আছেন তারা কিন্তু প্রোটেস্ট করবেন। কেউ প্রোটেস্ট করে না, বরঞ্চ এই আশেপাশে থেকে আমাদেরকে সাহায্য করা হচ্ছে, জল দেওয়া হচ্ছে, খাবার নিয়ে আসা হচ্ছে, নানানভাবে আমাদেরকে সাহায্য করছেন, মেন্টালি সাহায্য করছেন, সঙ্গে সঙ্গে আর্থিক সাহায্য করছেন এবং আমাদের শারীরিক যেন কষ্ট না হয় তার জন্য সাহায্য করছেন। আর এই রাস্তাটা ব্লক হয়ে আছে, পাশের রাস্তা দিয়ে ডাইরেক্ট একটা গাড়ি আছে, পিছন দিক দিয়ে যাচ্ছে গাড়ি, কোনো সমস্যা নেই। উনি কেন নাটকের কথা বললেন না জানি না। আর আমরা আন্দোলন করলে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্ট জানেন, আর আন্দোলন করলে রিভিউ পিটিশন টিকবে না সেটাও সুপ্রিম কোর্ট জানেন। আন্দোলনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে কোনো এখানে সম্পর্ক নেই, কারণ সুপ্রিম কোর্ট তথ্যের উপরে জাজমেন্ট দেয়, তথ্য যেমন সরবরাহ করা হবে তেমন জাজমেন্ট দেয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এরা যে দুর্নীতি করেছে, যে তথ্যগুলো দিয়েছে তার উপরে বিচার হয়েছে। সঠিক তথ্য দিত সঠিক বিচার হতো, তথ্য তো সঠিকভাবে দেওয়া হয়নি, ফলে সমস্যাগুলো হয়ে এসেছে। আমরা এটা এই বক্তব্য সমর্থন করি না, আমার মনে হয় না ওনার নিজস্ব বক্তব্য এটা। উনি একজন ভালো মানুষ, এটা নিজস্ব বক্তব্য নয়, হয়তো কারো দ্বারা পরিচিত হয়ে বলেছে।